ক্লাস 11-এর ছেলেমেয়েরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পাঠ্য কবিতা নুন নিয়ে আলোচনা করব। কবি জয় গোস্বামীর লেখা কবিতা নুন। আমি গত পর্বে তোমাদেরকে কবিতাটি শুনিয়েছিলাম, আর আজকে তার আলোচনায় আসছি। যে কোনো কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ যাই বলি না, তাকে বুঝতে গেলে, তার গভীরে ঢুকতে গেলে প্রথম কয়েকটা জিনিস আমাদের একটু জেনে নিতেই হয়। সেই লেখক বা কবির পরিচিতি, উৎস, লেখাটির উৎস, আর প্রেক্ষাপট বা পটভূমি, এটুকু আমাদের একটু জানতেই হয়। তো আমাদের এই কবিতার কবি হলেন কবি জয় গোস্বামী। আমরা হয়তো তার সম্পর্কে কম বেশি জানি, তবু একটু জেনে নিই আমরা। 1954 সালে 10 নভেম্বর কবির কলকাতাতে জন্ম হয়। বাবা মধুসূদন গোস্বামী, তিনি কর্মসূত্রে রানাঘাটে ছিলেন, সেজন্য তাদেরকেও রানাঘাটে চলে আসতে হয়। এই বাবার হাত ধরেই তার সাহিত্যের হাতে খড়ি কবিতা লেখা। কিন্তু এই বাবাকে তিনি বেশি দিন পাননি। খুব ছোটোবেলাতেই বাবার মৃত্যু হয়। কোথাও আছে 6 বছর, কোথাও আছে 8 বছর, কোথাও আছে 8 বছর 5 মাস। যাই হোক, তিনি খুব ছোটোবেলাতেই বাবাকে হারিয়েছেন। তারপরে মায়ের কাছে তার বেড়ে ওঠা। মা রানাঘাটের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তার পড়াশোনা বেশি দূর এগোয়নি, ক্লাস 11 পর্যন্ত পড়েছিলেন, তো ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি। দারিদ্র্যকে তিনি দেখেছেন, একদম উপলব্ধি করেছেন আর কি, সেই জন্যই হয়তো তার পড়াশোনাটা শেষ হয়ে ওঠেনি। তবে লেখালেখিটা তিনি ছোটোবেলা থেকেই শুরু করেছেন এবং চালিয়ে গেছেন। 13 বছর বয়সে তার প্রথম কবিতা, কথিত যে তার বাড়ির পুরনো সিলিং ফ্যান নিয়ে তার প্রথম কবিতা। 19 বছর বয়সে তিনি 3টে লিটল ম্যাগাজিন একসঙ্গে লিখছেন। 1976 সালে তার দেশ পত্রিকায় প্রথম কবিতা ছাপা হয় এবং তারপর থেকে নিয়মিত ছাপা হতে থাকে। তার প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ। তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে তারপরে প্রত্নজীব, আলেয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ভূতম ভগবান, ঘুমিয়েছ ঝাউ পাতা, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, যারা বৃষ্টিতে ভিজেছিল, ইত্যাদি। তার কিছু উপন্যাস আছে। হৃদয়ে প্রেমের শীর্ষ, মনোরমের উপন্যাস, সেই সব শেয়ালেরা, সাঁচপাতি রূপকথারা, সব অন্ধকার ফুল গাছ, ইত্যাদি। এই কবির কর্মজীবন আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর দেশ বিভাগে তিনি কাজ করেছেন। তারপরে তিনি সংবাদ প্রতিদিনে চলে আসেন। তিনি একাধারে কবি, উপন্যাসিক, সাংবাদিক, প্রাবন্ধিক, বাংলা ভাষার উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি। তার কবিত্ব চমৎকার চিত্রকল্প, উপমা, উৎপ্রেক্ষায় ঋদ্ধ। এই কবির পুরস্কারের ঝুলিটাও বেশ ভারী। তিনি আনন্দ পুরস্কার পান 1990 সালে, 1998 সালে ঘুমিয়েছ ঝাউ পাতা আর যারা বৃষ্টিতে ভিজেছিল তার জন্য। সাহিত্য একাডেমি পুরস্কার পান পাগলি তোমার সঙ্গে। তারপর ভারতীয় ভাষা পরিষদ রচনা সমগ্র পুরস্কার 2012 সালে পান বঙ্গবিভূষণ। আমাদের পাঠ্য কবিতাটি তার পঞ্চম কাব্যগ্রন্থ ভূতম ভগবান থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থটি 1988 সালে প্রকাশিত। এবার এই গ্রন্থের পটভূমিটা একটু আমরা জেনে নিই। 60-এর দশকে ভারত চীন দ্বন্দ্ব, তারপর কৃষক আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, নকশাল আন্দোলন, সারা দেশে অন্যের হাহাকার। স্বাধীনতা আন্দোলনে দেশবাসী যে স্বপ্ন দেখেছিল সুখ স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ, তা বাস্তবায়িত হয়নি। আর সেটা হয়নি বলে স্বাধীনতা পরবর্তী খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে গিয়ে যে উদয়াস্ত পরিশ্রম করে, তার ছবি ফুটে উঠেছে এই কবিতায়। কবিতার পটভূমি যাই হোক, কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এবার আসি আমরা কবিতাতে। এই কবিতাটাই আমরা দেখব যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জীবন যন্ত্রণার কথা আছে এবং কবি সেই তাদের যন্ত্রণার সঙ্গে সামিল এবং শেষে গিয়ে
তাদের জন্য দেখি দাবি জানিয়েছেন তাদের ন্যূনতম চাহিদা মেটার জন্য। আমরা দেখলাম কবিতার পটভূমিকায় নকশাল আন্দোলন, উদ্বাস্তু সমস্যা, সারা দেশে অন্যের হাহাকার। স্বাধীনতা আন্দোলনের সময় দেশবাসী যে একটা স্বপ্ন দেখেছিল সচ্ছল জীবন যাপনের, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, এবং সেটা পূরণ হয়নি বলেই তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়েছে তাদের জীবন ধারণের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য। তো আমরা সেই চিত্রটাই এখানে পাচ্ছি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এখানে যে শ্রমজীবী, যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কথা বলেছেন, তারা খুব অল্পে খুশি, সামান্য পেলেই তাদের হয়ে যায়, তাদের দিন চলে যায়, জীবন ধারণের ন্যূনতম চাহিদাটুকু পেলেই তাদের হয়ে যাবে। কি হবে দুঃখ করে, তারা দুঃখ করতে চায় না, কিন্তু তাদের ভিতরে দুঃখটা আছে, তাই দুঃখ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা জানে যে এই দুঃখ করে কোনো লাভ নেই, কারণ তাদের এই দুঃখ ঘোচানোর জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ আসে না, তাই তারা দুঃখটাও করতে চায় না। তাদের দিন চলে যায় একেবারেই সাধারণ ভাত কাপড়ে, মোটা ভাত মোটা কাপড় পেলেই তাদের দিন চলে যাবে, তারা বেশি কিছু চায় না, বিলাসী জীবন তো তাদের নয়ই। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, তাদের দিন চলে যায় কেমন করে, অসুখ করলে ধার দেনা করে। তারা দৈনন্দিন জীবনের যে ন্যূনতম চাহিদা সেটুকু মেটানোর জন্য তারা ধার দেনা করে না, তাদের যখন অসুখ বিসুখ হয় তখনই তারা ধার দেনা করে। কেন করতে হয়? তারা যেটুকু উপায় করে সেটুকু তারা যেদিন আনে সেদিনই তাদের শেষ হয়ে যায়। তারা সঞ্চয় করতে পারে না, সঞ্চয় করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ যেটুকু আয় করে সেটুকুই তাদের ওই দিনই ব্যয় হয়ে যায়। তাই অসুখ বিসুখ করলে তাদেরকে ধার দেনা করতে হয়। এখানে ধার দেনা শব্দ দুটোর একই অর্থ, ধার এবং দেনা। কবি এখানে তাদের আর্থিক অনটনের চিত্রটা প্রকট করে দেখানোর জন্য শব্দ দুটোকে ব্যবহার করেছেন। রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, এখানে দুভাই শব্দটা ব্যবহার করেছেন। আসলে এখানে সহোদরের কথা বলেননি, এখানে বলছেন বাপ বেটা। ওই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কাছে একটা প্রচলিত প্রবাদ আছে, সেটা হলো বাপ বেটা দুভাই। তো এখানে সেই বাপ বেটার কথা বলেছে। তারা রাতের বেলা, রাতের অন্ধকারে গঞ্জিকা তৎসম শব্দ, গঞ্জিকা মানে গাঁজা, নেশার একটি দ্রব্য। তারা রাতের বেলাতে সেই গাঁজায় টান দেয় অন্ধকারে। এখানে একটু বোঝার বিষয়, তারা সেই রাতের অন্ধকারে গাঁজায় টান দিচ্ছে, অর্থাৎ তাদের যে দুঃখ ভোলার জন্য গাঁজায় টান দিচ্ছে, বা যে স্বপ্নটা তারা দেখতো সেই স্বপ্ন তো তাদের সফল হবে না, সফল হয় না, তাই তারা গাঁজায় টান দিয়ে কোথাও একটা সুখ অনুভব করে, বা সেই স্বপ্নটাকে ধরার চেষ্টা করে, বা সেই স্বপ্নে পৌঁছই গাঁজায় টান দিয়ে মাদকাসক্ত হয়ে কোথাও যেন একটা তারা সুখ অনুভব করে, দুঃখটাকে ভুলে। এখানে রাত্রির শব্দটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এরা যা উপায় করে তাদের সব দিন ঠিক করে বাজার হয় না, আবার যেদিন হয় সেদিন মাত্রা ছাড়া হয়। কারণ যেদিন তাদের হাতে একটু পয়সা বেশি আসে, উপায় একটু বেশি হয়, সেদিন তারা মাত্রা ছাড়া বাজার করে। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে শখ, আহ্লাদ, সৌন্দর্য বোধ এগুলো সব আছে, কিন্তু মানুষ পরিস্থিতিতে পড়ে সেগুলোকে দমিয়ে রাখে, সেগুলোকে মেরে ফেলে, সেগুলোকে জাগিয়ে রাখতে পারে না। তাই এরাও পারে না, দৈনন্দিন জীবনে এদের পক্ষে সম্ভব নয় সেই স্বপ্নগুলোকে জাগিয়ে রাখা বা সেই ইচ্ছেগুলোকে পূরণ করা। তাই তারা যেদিন বেশি উপায় করে সেদিন তারা ওই মাত্রা ছাড়া, যা যা তাদের শখ থাকে, যা যা তাদের ইচ্ছে থাকে, বাজারে গিয়ে যা যাদের কিনতে মনে হতো অন্য দিন কিন্তু কিনতে পারতো না, যেদিন তাদের ওই অর্থটা আসতো হাতে, বাড়তি অর্থটা, সেদিন তারা সমস্ত বাজার সাধ্যমতো সব বাজারটুকু তারা করতো, মানে একদম ব্যাগ ভর্তি করে তারা বাজার করে নিয়ে আসতো, এবং তার সঙ্গে তারা কী আনতো, বাড়ি ফেরার পথে তারা একটা গোলাপ চারা কিনে আনতো। এটা আমাদের কাছে বিলাসিতা মনে হতে পারে যে যারা অসুখ বিসুখের সময় ধার দেনা করে তারা কেন গোলাপ চারা কিনবে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এই সৌন্দর্য বোধটা আছে, সেই সৌন্দর্য বোধের জায়গা থেকেই তারা এই গোলাপ চারাটা কিনছে। তারা জানে না সে গোলাপ চারা থেকে পরবর্তী ক্ষেত্রে ফুল হবে কি না, কিন্তু তারা গোলাপ চারাটা কিনে আনছে, কিনে ফেলছে কিন্তু ওই সৌন্দর্য বোধ থেকে। আবার হতে পারে এখানে কবি স্বপ্নের কথাও বলতে পারেন, যে ওদের কোথাও একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে তারা ধরতে চায় কিন্তু ধরতে পারে না, তারা ধরতে পারে না, কিন্তু সেই স্বপ্নকে তারা কিনতে চায়, স্বপ্নকে তারা দেখতে চায়, এটাও হয়তো কবি বলতে চান। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। তারপরেই তাদের ভিতরে সংশয় জাগছে
যে পুঁতব কোথায়, কারণ তারা যে একচিলতে জায়গাতে বসবাস করে সেখানের গোলাপ চারা পোঁতার মতো কোনো জায়গা নেই। তাই তাদের মনে হচ্ছে যে কোথায় আমরা গোলাপ চারা পুঁতব, তারপরে তার পরিচর্যা করতে হবে। এবং এই গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল পাওয়াটা একটা দীর্ঘমেয়াদী পরিচর্যার বিষয়। সেই জন্য তাদের পক্ষে কিন্তু এত সময় নেই। একটা গোলাপ চারা পরিচর্যা করার জন্য যে সময় ব্যয় করতে হবে এই সময় তাদের নেই, কারণ উদয়াস্ত তো তাদেরকে পরিশ্রম করতে হবে অন্য সংস্থানের জন্য। তো তারা গোলাপ চারা পরিচর্যা করবে কখন? সেই জন্য তারা প্রথমে তো পুঁতবে কোথায়, দ্বিতীয়ত সেই পরিচর্যার অভাবে সেই গাছে গোলাপ হওয়াও সম্ভব নয়। হয়তো কবি এটাও বলতে চান যে তাদের স্বপ্নগুলোকে তারা ধরে রাখতে পারে না, বেঁধে রাখতে পারে না, পরিচর্যা করতে পারে না, সেই জন্য স্বপ্নগুলোও তাদের সফল হয়ে ওঠে না, স্বপ্নগুলো ফুটে ওঠে না, গোলাপ ফুলের মতোই হয়তো ফুটে ওঠে না। আমরা দেখি গোলাপ ফুলকে কোথায়, বড় লোকের বাগানে, গরিবের বস্তিতে গোলাপ ফুল হয় না। তাই লেখক সাধারণভাবে এটাই যে এই গরিবের ঘরের স্বপ্ন সফল হয়ে ওঠে না, তাই হয়তো কবি এখানে এই ইঙ্গিতটাও দিয়েছেন। তারপরেই বলছে, সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। আবার তারা তাদের এই কষ্টটাকে ভোলার জন্য তারা কি করছে, গাঁজায় টান দিচ্ছে। আসলে তারা আর ভাবতে পারে না বেশি, তাদের এত ভাবার মতো শক্তি নেই, তাই তারা ভাবতে পারে না। আমরা তো এতেই খুশি বলো, আর অধিকে কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তারা বারবারই বলছে আমাদের এতটুকুতেই হবে, ন্যূনতম জীবন ধারণের ন্যূনতম চাহিদাটুকু, ন্যূনতম রসদটুকু পেলেই আমাদের দিন চলে যাবে। আমরা এর থেকে বেশি কিচ্ছু চাই না, আমরা এতটুকুই পাই আর কি, আমাদের বেশি কিছু চাওয়ার নেই। তাদের স্বপ্ন, ওই যে স্বপ্নগুলো তাদের মরে যায়, তাই তারা আর স্বপ্নকে ছুঁতেও চায় না, স্বপ্নের জন্য কোথাও দাবিও করে না। এরপরেও তাদের দুঃখ থাকে, কষ্ট থাকে, কিন্তু তারপরেও তারা হাসে। অর্থাৎ যদি আমরা এই কবিতার প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখি যে তাদের সেই স্বপ্ন, সেই চাওয়া পূরণ হলো না, কিন্তু তারপরেও তারা হাসে, তারা আশাবাদী, তারা জানে যে নিশ্চয়ই আমরা পাবো, তাদের কোথাও আশা আছে। তারা খেলে, হাসে এবং এই যে কষ্টটাকে, এটাকে তারা মেনেই নিয়েছে, কষ্ট করে তাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এরপরই বলছে, কিন্তু মাঝে মাঝে আমাদের দিন চলে না। সেদিনটা কোন দিন? যেদিন এই উদয়াস্ত পরিশ্রম করে রাত দুপুরে তারা ঘরে ফেরে, এবং ঘরে ফিরে তাদের জন্য বরাদ্দ যে ভাতটুকু, ঠান্ডা ভাতটুকু, সেটুকু খাবার জন্য তরকারি নয়, অন্য কোনো ব্যঞ্জন নয়, কিচ্ছু নয়, একটা পেঁয়াজ না, লঙ্কা না, শুধু একটু নুন, সামান্য নুনটুকুও তার সঙ্গে জুটছে না যেটা দেশে ভাতটা খেতে পারবে। তখন তাদের খুব রাগ চড়ে যায়, তখন তাদের সংযমের বাঁধটা ভেঙে যায়। এমনিতে তারা অসম্ভব ধৈর্যশীল, আমরা গোটা কবিতায় দেখতে পাচ্ছি তারা ধৈর্যশীল, তাই তারা বলেছে আমাদের ন্যূনতমটুকু হলেই আমাদের হবে। কিন্তু এই জায়গায় এসে যখন ন্যূনতমটুকুও তারা পারছে না, তখন কিন্তু তাদের সমস্ত সংযমের বাঁধ ভেঙে যায়। তখন তারা কি করে, তাদের রাগ চড়ে যায়। সে রাগটা কেমন হয়? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মানে রাগ যখন তার হয় তখনও তার মধ্যে কোথাও একটা নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে, কিন্তু যখন আমি তার মাথায় চড়ি, রাগের মাথায় যখন সে চড়ে, তখন কিন্তু তার কোনো কন্ট্রোল থাকে না, তখন সে একেবারে ফেটে পড়ে, ক্ষুব্ধ হয়ে যায়। মানে বাব্বাটা তখন দুজন মিলে সমানে তারস্বরে চিৎকার করে ঝগড়া করতে থাকে, কলহ করে, হুলুস থুলুস মাথিয়ে দেয় একটা। বাব্বাটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। রাত দুপুরে খুব স্বাভাবিকভাবেই গোটা পাড়ার লোক ঘুমিয়ে আছে। সেই পাড়াতে বড়লোক শ্রেণীর মানুষও থাকতে পারে, মধ্যবিত্ত মানুষও থাকতে পারে, অন্যান্য শ্রেণীর মানুষও থাকতে পারে, কিন্তু এদের এই দুঃখ যন্ত্রণা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা নেই বলে এরাও তাকে আর পরোয়া করে না যে আমরা এই রাত দুপুরবেলায় চিৎকার চেঁচামেচি করলে কার ঘুম ভাঙবে, কার অসুবিধা হবে, এ নিয়ে তারাও আর ভাবিত নয়। তাই পরের লাইনেই আমরা দেখি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। তো আমরা এটা করলে আমরা ঝগড়া করলে তাদেরও যেমন কিছু এসে যায় না, আবার তাদের কোনো অসুবিধা হলে আমাদেরও কিছু এসে যায় না। তাই এরা এখানে সেই তাদের অসুবিধার দিকটা একদমই ভ্রুক্ষেপ করছে না। কারণ তারা খুব সামান্য লোক, তাদের কথা কেউ চিন্তা করে না, তাদের কথা কেউ ভাবে না। তারা যে খেতে পাচ্ছে না, তাদের যে অন্যের সংকুলান, সেটা তার ব্যবস্থা কিন্তু এই সমাজ করছে না। তাই যে সমাজ তাদেরকে ন্যূনতম চাহিদাটুকু তাদের মেটায় না, তাই সেই সমাজের প্রতিও তাদের ভাবনা নেই।
তারা সেই সমাজের কোথায় অসুবিধা হবে তারা চিৎকার করলে, এটাও তারা ভাবতে চায় না আর। শেষ লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই শেষ লাইনে এসে দেখি তাদের দাবি তাদের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাটুকুর। এখানে দেখি কবি যেন এই নিম্নবিত্ত শ্রেণীটার হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি তাদের হয়ে জোরালো দাবি জানাচ্ছেন তাদের এই ন্যূনতম চাহিদার। গোটা কবিতাটি খুব নরম ভাষায় লেখক এই প্রান্তিক জীবনের দুঃখ, কষ্ট, বঞ্চনার কথা বলেছেন। আমরা এখানে নজরুল বা সুকান্তের মতো তীব্র বিদ্রোহ দেখিনি, কিন্তু একটা জোরালো দাবি আছে। দিন আনা দিন খাওয়া অসহায় বঞ্চিত মানুষগুলোর হয়ে তিনি এখানে দাবি জানান তাদের সচ্ছল জীবনযাপনের রসদের জন্য। এই অন্নহীন, অশিক্ষিত, খেটে খাওয়া মানুষরা তাদের দাবি জানাতে পারে না, তাই কবি তাদের হয়ে শাসকবর্গের কাছে বা রাষ্ট্রের কাছে, উচ্চবিত্ত শ্রেণীর কাছে দাবি জানালেন এদের জীবনের ন্যূনতম চাহিদা মেটানোর। এই শ্রেণীর বঞ্চনা, দুঃখ, কষ্টের সঙ্গে কবি একাত্ম হয়ে গেছেন। মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। এদের খাদ্য, বস্ত্র, বাসস্থানেরই ঠিক নেই, বাকি দুটো তো পরের কথা। তাই কবি এখানে জোরালো দাবি জানিয়ে তা মেটানোর কথা বলেন। এখানে নুন মানে তো বস্তু নুন নয়, এখানে নুন বলতে বেঁচে থাকার মিনিমাম চাহিদাটুকুর কথা বলেছেন। কবিতার নাম নুন। এখানে শেষ লাইনে দেখি নুনের পরিবর্তে লবণ শব্দটি ব্যবহার করেছেন। নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা নুন শব্দটি বলতেই অভ্যস্ত, কিন্তু উচ্চ শ্রেণীর মানুষরা লবণ বা সাধু ভাষা ব্যবহার করেন। এখানে শিক্ষিত উচ্চ শ্রেণীর শাসকবর্গের কাছে দাবি জানিয়েছেন, তাই ওই নিম্নবিত্ত শ্রেণীর মুখের ভাষাতে নয়, শিক্ষিত মানুষের ভাষাতেই এই দাবি জানাতে হয়। তাই তিনি নুনের পরিবর্তে লবণ শব্দটি ব্যবহার করেছেন। এই হলো নুন কবিতার বিষয়বস্তু। এর পরের দিন আমরা এর গঠনশৈলী এবং প্রশ্ন উত্তর নিয়ে পরের পর্বে আসব।